হ্যালো ফ্রেন্ড, এএমসিসিতে সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস নবম শ্রেণীর দ্বিতীয়তম অধ্যায় বিপ্লবিক আদর্শ ও নেপোলিয়নের সাম্রাজ্য ও জাতীয়তাবাদ এই অধ্যায়টি সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায় থেকে যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন এর আগে আমি বলে দিয়েছি, তো আজকে আমরা একটি 4 মার্কের কোশ্চিন, নেপোলিয়ন ছিলেন বিপ্লবের সন্তান না বিপ্লবের ধ্বংসকারী, এই কোশ্চিনটি সম্পর্কে আলোচনা করব। আলোচনার পূর্বে নেপোলিয়ন কি বিপ্লবের এই যে অগ্নিময় তরবারি বলা হয় কেন, বা পরবর্তীকালে একে বিপ্লবের ধ্বংসকারীও বলা হয় কেন, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো সর্বপ্রথম আমি বলি, আমি এর আগেও পড়িয়েছি নেপোলিয়নের সংস্কার, কোড নেপোলিয়ন এই সম্পর্কে আমি বলে দিয়েছি। শতদিবসের রাজত্ব, কিভাবে তিনি পুনরায় ফ্রান্সের শাসনভার গ্রহণ করেছিলেন। তো সেই সবগুলো যারা শুনে ফেলেছ বা এখনও শোনোনি, তারা সেই কোশ্চেনগুলো কিন্তু আগে দেখে নেবে, কারণ ওই কোশ্চেনগুলো এবারের জন্য সবথেকে ইম্পর্টেন্ট। তো এবার আসি, নেপোলিয়নকে কেন বিপ্লবের অগ্নিময় তরবারি বা বিপ্লবের সন্তান বলবো সেই সম্পর্কে। তো আমরা জানি নেপোলিয়ন একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। সাধারণ মধ্যবিত্ত পরিবার, বাবা মা এবং নেপোলিয়ন এই 3 জন মিলে তাদের জীবনযাপন করতেন। কিন্তু 1799 খ্রিস্টাব্দে তিনি নিজের ক্ষমতা বলে সর্বপ্রথম ফ্রান্সের কনসাল পদে নিযুক্ত হয়েছিলেন। এই কনসাল পদে নিযুক্ত হওয়ার পর থেকেই ফ্রান্সের প্রতি তার ভালোবাসা দিনকে দিন বাড়তে থাকে এবং ধীরে ধীরে তিনি একটা সময় নিজের ক্ষমতাকে কুক্ষিত করে 1804 খ্রিস্টাব্দে নিজেকে ফ্রান্সের সম্রাট হিসাবে ঘোষণা করেছিলেন। এবং তিনি বিপ্লবের যে আদর্শ ছিল, ফরাসি বিপ্লবের যে আদর্শ ছিল সাম্য, মৈত্রী, স্বাধীনতা, সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য বিশেষ উদ্যোগেও গ্রহণ করেছিলেন। নেপোলিয়ন এই আদর্শগুলিকে বাস্তবায়িত করার জন্য তিনি কিছু কৌশল বা প্রথা অবলম্বন করেছিলেন। সেই প্রথাগুলির মধ্যে ছিল, সর্বপ্রথম ছিল তার বিপ্লবিক আদর্শ। 1789 খ্রিস্টাব্দে 4 আগস্ট ফ্রান্সের সংবিধান সভা যে সামন্ত প্রথা আর যেসব ভূমিদাস প্রথা, সামন্ত বিভিন্ন যেসব প্রথা ছিল, ধর্মকট বা যেসব লবণকর, যেসব প্রথাগুলি এতদিন পর্যন্ত চালু ছিল, সেগুলি নেপোলিয়ন কি করেছিলেন, তুলে দিয়েছিলেন। নেপোলিয়ন এইগুলোকে তুলে দিয়ে একটা নতুন কর ব্যবস্থা, যার মাধ্যমে একটি নতুন প্রথা অর্থাৎ সমাজ সংস্কারমূলক প্রথা, অর্থাৎ শাসনতান্ত্রিক সংস্কারমূলক প্রথা, অর্থাৎ ধর্মীয় স্বাধীনতার প্রথা, বাক স্বাধীনতার প্রথা, এই ব্যবস্থাগুলিকে তিনি নিজের আদর্শে হিসাবে তুলে ধরেছিলেন। এই জন্য অনেক জনগণ তার এই আদর্শের প্রতি আকৃষ্ট হয়ে তাকে সম্মান হিসাবে, বিপ্লবী হিসাবে মনে করে তার শাসনকে গ্রহণ করেছিলেন। এরপর দ্বিতীয় নম্বর আসা যাক, বিপ্লবিক আদর্শের প্রসার। ফ্রান্সের পাশাপাশি তিনি জার্মানি, ইটালিতেও এই যে বাক স্বাধীনতার কথা, অর্থাৎ সামন্ততন্ত্রের বিলোপ ঘটানো, বাক স্বাধীনতা, এই যে বিপ্লবিক যেসব আদর্শ তিনি প্রচলন করেছিলেন, তার ফলে কি হয়েছিল, তিনি শুধুমাত্র ফ্রান্সে নয়, ইতালি, জার্মানিতেও তিনি খুব তার নাম খুব বিস্তার লাভ করেছিল। অনেকে তাকে সেই সময় মহান নেতা হিসেবে ভাবতেন এবং তার এই প্রবর্তিত প্রথাগুলি সেদেশেও রাখার জন্য দাবি করেছিলেন। তাই অনেকে তার এই প্রথাটিকে একটি বিপ্লবিক তরবারির মতো ব্যবহার করেছিলেন। এরপর আমরা সবাই জানি কোড নেপোলিয়ন সম্পর্কে আমরা সবিস্তারে আলোচনা করে দিয়েছি। তো এখানে তিনি কোড নেপোলিয়ন কী প্রবর্তন করেছিলেন আমরা জানি। 2287টি যে আইন প্রবর্তন করেছিলেন, সেই আইন প্রবর্তনের মাধ্যমে তিনি চেয়েছিলেন যে ফ্রান্সের একটি শাসন ব্যবস্থা, নতুন শাসন ব্যবস্থা হোক। তো এই শাসন ব্যবস্থার মাধ্যমে তিনি 1804 খ্রিস্টাব্দে
কোন নেপোলিয়ন প্রবর্তন করেছিলেন? এই যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থার মাধ্যমে তিনি ফ্রান্সের জনগণকে একটি সুশাসন ব্যবস্থার অধীনে আনতে চেষ্টা করেছিলেন। এজন্য তিনি জনগণকে বাক স্বাধীনতার অধিকার, সরকারি চাকরিতে নিযুক্ত হওয়ার অধিকার, যোগ্য প্রার্থীদের সরকারি চাকরিতে নিয়োগ করার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সম্পত্তি পাওয়ার অধিকার, এই সব স্বাধীনতাগুলি দিয়েছিলেন। সমস্ত দিকে সমতার নীতি প্রয়োগ করেন, ফলে সাধারণ মানুষ তার কাছে একটি গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। অর্থাৎ সাধারণ মানুষ নেপোলিয়নকেই এবং মহান নেতা হিসাবে গ্রহণ করেন। এছাড়াও তিনি বাইরের বিপ্লবকে যাতে বিদ্রোহকে যাতে ঘরে না প্রবেশ করে তার জন্য তিনি বিভিন্ন সংগঠন বা পুলিশ ফোর্স বা একটা আর্মি গঠন করেছিলেন, যাকে গান আর্মি বলা হয়। সেই আর্মির মাধ্যমে বিপ্লব বা ফরাসি বিপ্লবে যারা বিদ্রোহী ছিল সেই সব নেতাদেরকেই বন্দি করে একটা সুশাসন ব্যবস্থা প্রবর্তন করার চেষ্টা করেছিলেন। তাই অনেকেই নেপোলিয়নের এই আদর্শটিকেই, তার এই বিপ্লবী কার্যকলাপকেই জন্য তাকে বিপ্লবের সন্তান বা বিপ্লবের অগ্নিময় তরবারি হিসাবে ঘোষণা করেছেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে আমার চ্যানেলে থাকার জন্য ধন্যবাদ।